আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে সবেমাত্র মাদ্রাসা হারায়। ছুটি হয়েছে। জান্নাতুল, মাইসা, মিলি তিনজন মাদ্রাসা থেকে বের হয়ে অটোর জন্য রাস্তায় অপেক্ষা করছে আর একে অপরের সাথে কথা বলা বলি করছে। জান্নাতুল, তুমি কি মনে করো হুজুর যেভাবে আমাদের জান্নাতের বাগান আর প্রতিটি ভালো কাজের পুরস্কার নিয়ে গল্প বললেন, সত্যি কি আমাদেরকে এমন জান্নাত দেবেন? অবশ্যই মিলি, আল্লাহ তো খুবই মেহেরবান। আমরা যদি নিয়মিত নামাজ পড়ি, ভালো কাজ করি, মা বাবার কথা শুনি, সবাইকে সাহায্য করি, তাহলে আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে জান্নাতের প্রতিফলন দেখাবেন। কিন্তু আজ হুজুর এমন কাহিনী বললেন যে আমিও ভেবেও কল্পনা করতে পারছি না, একদম ভুতুড়ে মনে হচ্ছে। হঠাৎই রাস্তার মোড়ে একটি কালো গাড়ি এসে থেমে যায়। গাড়ি থেকে নামাজের ভঙ্গিতে একজন লোক ডাক দিল, আসসালামু আলাইকুম মেয়েরা, একটু এদিকে এসো তো। আমি তোমাদের সঙ্গে একটু জরুরি কথা বলতে চাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, আপনি আবার কে? আমরা তো আপনাকে চিনি না, আপনি আমাদেরকে এভাবে ডাকছেন কেন? মিলি, হুজুর বলেছিলেন অচেনা কারো কথা বিশ্বাস করলে বিপদ হতে পারে। আমরা নিরাপদ দূরত্বে থাকি এবং কোনো অচেনা লোকের সঙ্গে কথা না বলি। কি ব্যাপার কি মেয়েরা, তোমরা এখানে আসতে কি ভয় পাচ্ছ? আরে ভয় নেই, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমি শুধু তোমাদের একটা ঠিকানা জিজ্ঞাসা করব। একটু এসো না আমার কাছে। আরে, লোকটাকে দেখে তো ভালোই মনে হচ্ছে, আর বলছে একটা ঠিকানা জিজ্ঞেস করবেন মাত্র। অচেনা কেউ বিপদে পড়লে তাকে তো সাহায্য করা উচিত। যেহেতু ঠিকানা জিজ্ঞেস করছে, উনি ঠিকানাটা না চিনলে যাবে কিভাবে? আচ্ছা ঠিক আছে, চলো আমরা গিয়ে ওনাকে একটু সাহায্য করি। না না মিলি, এটা একদমই ঠিক হবে না। আমি শুনেছি খারাপ লোকজন এরকম কালো রঙের গাড়ি নিয়ে কিডন্যাপ করতে আসে, আর ওদের মাথায়ও এরকম দাড়ি টুপি থাকে। কিন্তু উনি চাইলে আমাদের কাছে এসে ঠিকানা জিজ্ঞেস করতে পারতেন, কিন্তু উনি ওনার গাড়ির কাছে কেন রাখছেন বলো তো? হ্যাঁ হ্যাঁ, মাইশা ঠিক বলেছে, আমরা ওই লোকের কাছে যাব না। আর তুমিও যেও না মিলি। আরে আরে কি ব্যাপার, তোমরা এখানে না এসে নিজেদের মধ্যে কি নিয়ে আলোচনা করছো? তোমরা তো দেখছি খুবই বেয়াদব মেয়ে। দেখে তো মনে হচ্ছে মাদ্রাসায় পড়ো, কিন্তু একজন অচেনা লোককে যে সাহায্য করতে হয় সেটাও জানো না। না, বিষয়টা আমার একদমই ভালো লাগছে না। দেখেছো তোমরা লোকটা কি মনে করছে? সে আমাদের মহল্লায় অতিথি হিসেবে এসেছে, আর আমরা তাকে একদমই সাহায্য করছি না। এটা কি ঠিক হচ্ছে? আচ্ছা ঠিক আছে, তোমরা থাকো, আমি যাচ্ছি তাকে সাহায্য করতে, যা হওয়ার হবে। এরপর জান্নাতুল আর মাইসা অনেক নিষেধ করার পরেও মিলিতা মানতে চাইল না। যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগতা সে লোকটির কাছে গেল। তখনই লোকটি একটা সাদা কাগজ বের করে মিলির নাকের সামনে টোকা দিয়ে বলল, এই ঠিকানাটা কোথায় তুমি কি জানো মা? হ্যাঁ আমি জানি। ও আচ্ছা, তুমি কি আমাকে একটু ঠিকানাটা দেখিয়ে দিতে পারবে? আমার গাড়িতে ওঠো, একটু ঠিকানাটা দেখিয়ে দাও, নতুবা আমাদের চিনতে একটু কষ্ট হয়ে যাবে। আর কিছু না বলে মিলি নিজ ইচ্ছায় গাড়িতে উঠে পড়লো, আর লোকটি গাড়ি চালিয়ে মিলিকে নিয়ে চলে গেল। আরে, এটা কি হলো মাইশা? মিলি ওই লোকটির সাথে চলে গেল কেন? ও তো আমাদের কিছুই বললো না। আমার তো মনে হচ্ছে মিলি ওই লোকটাকে তার ঠিকানা দেখাতে নিয়ে গেল, হয়তো একটু পর ওকে বাসায়ও পৌঁছে দেবে। আচ্ছা ঠিক আছে, আমরা তো ওকে নিষেধ করেছি, ও আমাদের কথা শোনেনি। এখানে শুধু শুধু আর সময় নষ্ট করে কি লাভ? ওই যে রহিম চাচার রিক্সা এসে পড়েছে, চলো চলো আমরা বাসায় চলে যাই। হ্যাঁ ঠিক বলেছো মাইশা, চলো। এরপর জান্নাতুল আর মাইসা রিক্সায় করে বাড়িতে চলে গেল। এদিকে দিন গড়িয়ে বিকেল হয়ে গেছে, সবাই মাদ্রাসা থেকে বাড়ি ফিরে গেছে, কিন্তু মিলি এখনো বাড়িতে যায়নি। বাবা আব্দুল্লাহ মেয়ের বাড়িতে না ফিরে আসা নিয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়ে, কারণ তার মেয়ে তো রোজ বিকেল 4টার মধ্যেই বাড়িতে ফিরে আসে, কিন্তু আজ তো সন্ধ্যা হয়ে গেছে, এখনো বাড়ি ফিরছে না কেন? আরে মেয়েটার আবার কি হলো? সকাল থেকে সন্ধ্যা পার হয়ে গেল, মেয়েটা এখনো বাড়ি ফিরলো না। ওর স্কুল তো এত সময় না। রেহানা, রেহানা, কি ব্যাপার, তুমি এখনো চুপচাপ বসে আছো যে? মিলি এখনো বাড়ি ফিরেনি কেন?
আরে আপনার মেয়ের কথা বাদ দেন তো, ও তো হচ্ছে 1 নম্বরের ফাঁকিবাজ। ও কি কারো কথা শোনে? দেখেন গিয়ে কোনো বন্ধুর বাড়িতে আড্ডা দিচ্ছে। বন্ধুর বাড়ি যাক আর যেখানেই যাক, খোঁজ তো নিতেই হবে নাকি? এখন পর্যন্ত জানতেই পারলাম না মেয়েটা কোথায় আছে। এদিকে সন্ধ্যা গড়িয়ে রাত হতে চললো। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে জান্নাতুল আর মাইশার বাড়িতে খবর নেই, দেখি ওদের বাড়িতে আছে কিনা। আচ্ছা ঠিক আছে, যান। এরপর আব্দুল্লাহ জান্নাতুলদের বাড়িতে গেল আর গিয়ে জান্নাতুলকে ডাকতে লাগলো। আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনি এই সময়? ওয়ালাইকুম আসসালাম জান্নাতুল মা। আমি এসেছি আমার মেয়ে মিলির খোঁজে। ও কি তোমাদের বাড়িতে আছে? কি বলেন আঙ্কেল, মিলি এখনো বাড়ি যায়নি? না তো, আমরা তো ভেবেছি ও হয়তো তোমার অথবা মাইশার বাড়িতে আছে। আঙ্কেল, মিলি, মাইশা বা আমার কারো বাড়িতেই নেই। আমরা একসাথে মাদ্রাসা থেকে বেরিয়েছিলাম। রাস্তায় আমরা অটোর জন্য অপেক্ষা করছিলাম, তখনই একটা কালো গাড়ি করে একটা লোক এসে আমাদের তার কাছে ডাকে একটা ঠিকানা জিজ্ঞেস করার জন্য। কিন্তু লোকটিকে দেখে আমাদের সুবিধার মনে হয়নি, তাই আমরা তার কাছে যাইনি। কিন্তু মিলি আমাদের কথা না শুনে তার কাছে চলে যায়। তখন লোকটি তাকে ঠিকানা দেখানোর জন্য গাড়িতে তুলে নিয়ে যায়। আমরা তো ভেবেছি ওই লোকটিকে ঠিকানায় পৌঁছে দিয়ে বাড়ি চলে গেছে। কি বলো মা? ওই কালো রঙের গাড়িটা মিলিকে তুলে নিয়ে গেছে? হায় আল্লাহ, এ কি সর্বনাশী কথা! এখন তো মনে হচ্ছে আমার মেয়ে কিডন্যাপারের খপ্পরে পড়েছে। এখন আমি আমার মেয়েকে কোথায় পাবো, কোথায় পাবো? মা। আঙ্কেল, কান্না করবেন না, ধৈর্য ধরুন। আর একটা কাজ করুন, আপনি তাড়াতাড়ি থানায় যান। ওই গাড়ির নাম্বারটা আমার মনে আছে, আমি লিখে দিচ্ছি। আপনি পুলিশকে নিয়ে যান, পুলিশই পারবে মিলিকে উদ্ধার করতে। তুমি এক কাজ করো, তুমিও আমার সাথে চলো। তুমি গেলে একটু ভালো হবে। পুলিশকে একটু বুঝিয়ে বললে তারা বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমিও যাচ্ছি আপনার সাথে। এরপর তারা তাড়াহুড়ো করে থানায় চলে গেল আর থানায় গিয়ে জান্নাতুল সমস্ত ঘটনা পুলিশকে খুলে বলল। ও বুঝতে পেরেছি, এটা ওই কিডন্যাপারের নতুন চাল ছিল। ও তো আপনার মেয়েকে ফাঁদে ফেলেছে। আসলে এখন কিডন্যাপ করার নতুন কৌশল আবিষ্কার হয়েছে। জাল টাকা, সাদা কাগজ কিংবা ঠিকানা দেখার নাম করে ওই কাগজগুলোতে বশ করার পাউডার মাখানো থাকে। সেগুলো নাকের কাছে নিয়ে গিয়ে ছিটিয়ে দেয়, আর ছিটিয়ে দিতেই সেই লোক বসে চলে আসে। তখন ভিকটিমকে যা বলা হয় তাই করে। আপনার মেয়ের সাথেও তেমনটাই ঘটেছে। কি বলেন ওসি সাহেব? এখন কি তাহলে আমি আমার মেয়েকে ফিরে পাবো না? আমি চেষ্টা করব অবশ্যই আপনার মেয়েকে আপনার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু তার জন্য তো কিছু ক্লু দরকার। আচ্ছা মা, তুমি কি ওই গাড়ির নাম্বারটা জানো? হ্যাঁ আঙ্কেল, গাড়ির নাম্বারটা আমি মুখস্থ করে রেখেছি। ওই নাম্বারটা ছিল ঢাকা চ 580307। গুড জব, খুব ভালো কাজ করেছো। এরপর সেই নাম্বার কম্পিউটারে সার্চ দিয়ে গাড়ির মালিকের নাম জানা গেল। তারপর সেই সূত্র ধরে পুলিশ অভিযান চালালো। এদিকে সেই কিডন্যাপার মিলিকে কিডন্যাপ করে তার আস্তানায় নিয়ে গেছে। মিলির তখনও কোনো হুঁশ ফেরেনি। শোনো মেয়ে, তুমি এখানে বসে থাকো, আমি বাসা থেকে আসছি। কি একটা আজব বশ করার ওষুধ বের হয়েছে, যাকে খুশি তাকে নিজের বশে আনতে পারছি। মেয়েটা বেশ তরতাজা আছে, এটাকে বিক্রি করলে মিনিমাম 10 লাখ টাকা পাবো। যাই, খুব ক্ষুধা লেগেছে, আগে একটু খেয়ে আসি আর ওর জন্য একটু খাবার নিয়ে আসি। এরপর সে যেই না বাইরে বেরিয়ে এসে তার গাড়িতে উঠতে গেল, তখনই পুলিশ এসে তাকে ধরে ফেললো। এই বেটা কিডন্যাপার, বল মিলি কোথায়? আপনারা কি সব উল্টাপাল্টা কথা বলছেন? মিলিটা কে? হ্যাঁ, আর আমি কিডন্যাপারই বা হতে যাব কেন? আমি মিলি নামে কাউকে চিনি না। তুই মিলিকে চিনিস না তাই না? চিনবি। জান্নাতুল, দেখো তো এই সেই কিডন্যাপার কিনা। হ্যাঁ ওসি স্যার, এই সেই কিডন্যাপার। ইনি মিলিকে গাড়িতে উঠিয়েছিল। এই বেটা, এখন সোজা বলবি তুই মিলিকে কোথায় রেখেছিস, নাকি থানায় নিয়ে উল্টো করে ঝুলিয়ে ইচ্ছা মতো মারবো? বলছি বল। ওসি সাহেব, বলছি এই যে রুমটা দেখতে পাচ্ছেন, এই রুমের ভেতরেই মিলি আছে, আমি ওকে ওখানেই রেখেছি। এরপর আব্দুল্লাহ গিয়ে তার মেয়ে মিলিকে বের করে নিয়ে এলেন, কিন্তু মিলির অবস্থা খুবই খারাপ ছিল। সে তার বাবাকেও চিনতে পারছিল না। তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। 2 দিন পর মিলি সুস্থ হলো।
এদিকে কিডন্যাপারকে পুলিশ থানায় নিয়ে গেছে। আজ মিলি একটু সুস্থ, তাকে দেখার জন্য তার বান্ধবীরাও চলে এসেছে। দেখেছো মিলি, সেদিন আমরা বারবার তোমাকে বলেছিলাম ওই লোকটার কাছে যাওয়ার দরকার নেই, তুমি আমাদের কথা শোনোনি। এই জন্য তোমার কত বড় বিপদ হতে যাচ্ছিল। যদি আমরা ওই কিডন্যাপারের সন্ধান না পেতাম তাহলে তো তোমাকে আমরা হারিয়ে ফেলতাম। সত্যি আমার সেদিন খুব ভুল হয়ে গেছে জান্নাতুল, আমি ফাঁদে পড়ে গিয়েছিলাম। এমনটা করা আমার একদম ঠিক হয়নি। আমি বুঝতেই পারিনি ওই লোকটা আসলে এমন একটা কিডন্যাপার ছিল। এখন তো বুঝতে পেরেছো, এরপর থেকে সাবধানে থাকবে, অচেনা কোনো লোকের কাছে যাবে না। হ্যাঁ অবশ্যই, আমি এখন থেকে সাবধানে থাকবো।